নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বাংলা নয় সাম্প্রদায়িক, বেঙ্গল ফাইলস জানে কি ঠিক? কতদিন কোনো ভালো সিনেমা দেখি না। কেন রে? যা, এই রবিবার ছুটির দিন সিনেমা দেখে আয়। কোন ভালো সিনেমা এখন হলে চলছে গো? বেশ কয়েকটা ভালো ভালো বাংলা ছবি তো এসেছে বাজারে, যে কোনো একটা দেখে আয়। হ্যাঁ, টাইমিংটা জানতে হবে। তবে কোন হলে যাওয়া যায় বলো তো? নন্দনে চলে যা, সিনেমা দেখবি, আড্ডা মারবি, রথ দেখাও হবে, গলা বেচাও হবে। এইটা ভালো প্ল্যান বলেছো, তাই করব। তারপর বলো, আজকে কি খবর দেবে? ফিল্ম নিয়ে খবর দেবো তোকে একটা। ফিল্ম? কোন ফিল্ম? দ্য বেঙ্গল ফাইলস, বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা। হ্যাঁ, শুনলাম তো। খুব বিতর্ক হয়েছে ট্রেলার লঞ্চে। পারমিশন নাকি ছিল না, ট্রেলার লঞ্চ করতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ আর পুলিশ। সেটা খুব একটা বড় বিতর্ক নয়। বিতর্ক শুরু হয়েছে গোপাল চন্দ্র মুখার্জি ওরফে গোপাল পাঠাকে নিয়ে। কি বিতর্ক, একটু খুলে বলো তো। ট্রেলারে গোপাল পাঠাকে কসাই বলা হয়েছে, হিন্দুত্ববাদী দেখানো হয়েছে। তাই নাকি? তারপর কি হয়েছে? গোপাল মুখার্জির পরিবারের লোক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে কেস করেছে। গোপাল পাঠা এই নামটা বিজেপি যেভাবে নিজেদের কাজে ব্যবহার করতে চাইছে, আসল সত্যি সেটা নয়। আসল সত্যিটা কি তাহলে? গোপাল মুখার্জি হিন্দুত্ববাদী তো নন, উল্টে এক বিচিত্র চরিত্র। তুই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি দ্য বেঙ্গল ফাইলস প্রকাশের আগেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ছবির ট্রেলারে গোপাল মুখার্জিকে কসাই বলে পরিচয় করানো হয়েছে, যা শুধু অপমানজনক নয়, ইতিহাসকেও বিকৃত করছে। পরিবারের অভিযোগ, গোপাল মুখার্জি ছিলেন এক জটিল চরিত্র, যিনি 1946 সালের দাঙ্গার সময় অস্ত্র তুলে নিয়েছিলেন, কিন্তু শুধু হিন্দু নয়, মুসলমান পরিবারগুলোকেও রক্ষা করেছিলেন। অগ্নিহোত্রীর বিরুদ্ধে মামলাও করেছে পরিবার। 1946 সালের কলকাতা ছিল ভয়াবহ উত্তেজনার কেন্দ্র। 16ই অগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডেতে মুসলিম লীগের ডাকে শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। কয়েকদিন ধরে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের হাজার হাজার মানুষ নিহত হন। সরকারি হিসেবেই মৃতের সংখ্যা ছিল প্রায় 4000, বাস্তবে তা আরও অনেক বেশি। এই সময় কংগ্রেস নেতা বিজয় সিং নাহারের প্রভাবে গোপাল মুখার্জি ভারত জাতীয় বাহিনী গড়ে হিন্দু মহল্লাগুলো রক্ষার উদ্যোগ নেন, কিন্তু তাঁর কর্মকাণ্ড একমাত্রিক ছিল না। যেমন বিজয় সিং নাহার ইমামের সঙ্গে শান্তি মিছিল করেছিলেন, তেমনি গোপাল মুখার্জিও বিভিন্ন সময় মুসলিম পরিবারকে আশ্রয় দিয়েছিলেন। আজও কলকাতার বহু মুসলিম পরিবার তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তার নাতি শান্তনু মুখার্জি স্পষ্ট বলেছেন, আমার দাদু কোনো সাম্প্রদায়িক দলের নেতা ছিলেন না। তিনি মহাত্মা গান্ধীর সঙ্গী ছিলেন, পরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হন। কিন্তু দাঙ্গার পরের সময় পরিস্থিতি পাল্টে যায়, বাহিনী ভেঙে যায় এবং গোপাল পাঠাও তার অনুসারীরা অপরাধ জগতে জড়িয়ে পড়েন। কলকাতা পুলিশের 1950 সালের নথিতে তার নাম নানা ডাকাতি, অপহরণ ও চোরাচালানের সঙ্গে জড়িয়ে আছে। অর্থাৎ তাকে শুধু দাঙ্গার নায়ক বা কসাই বলে সংজ্ঞায়িত করা ইতিহাসকে অর্ধসত্যে নামিয়ে আনা। বিজেপি এই জটিল বাস্তবতাকে অস্বীকার করে গোপাল মুখার্জিকে এক হিন্দুত্ববাদী যোদ্ধা হিসেবে হাজির করতে চাইছে। এটি স্পষ্ট রাজনৈতিক প্রোপাগান্ডা। বাংলার ভোট রাজনীতিতে তারা ধর্মীয় মেরুকরণ ঘটাতে চাইছে, যেভাবে তারা অন্য রাজ্যে করেছে। কিন্তু বাংলার ইতিহাস ভিন্ন কথা বলে। 1946 সালের দাঙ্গার পর প্রথম বিধানসভা নির্বাচনে কংগ্রেস 150 আসনে যেতে বামপন্থীরা প্রধান বিরোধী শক্তি হয়, অথচ জনসংঘ মাত্র 9 এবং হিন্দু মহাসভা 4 আসন পায়। অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি বাংলায় কোনো দিনই মানুষের সমর্থন পায়নি। আজও বাংলার সমাজে রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহন, বিদ্যাসাগরের উত্তরাধিকার বেঁচে আছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার কথা বলে। গোপাল মুখার্জির বাড়িতে যেমন একসঙ্গে টাঙানো আছে রাজা রামমোহন রায়, কবি নজরুল, মাদার টেরেসা আর বিধানচন্দ্র রায়ের ছবি। এসবই প্রমাণ করে তাকে শুধু হিন্দুত্ববাদী প্রতীকে নামিয়ে আনা ইতিহাসের প্রতি অন্যায় এবং বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে অপমান করা। অতএব দ্য বেঙ্গল ফাইলস আসলে ইতিহাসকে বিকৃত করে বিজেপির ভোট রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা মাত্র। কিন্তু বাংলার মাটি বারবার প্রমাণ করেছে সাম্প্রদায়িকতার রাজনীতি এখানে টেকে না। এভাবে ইতিহাস বিকৃতি করবে, মানুষকে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দেবে। এটাই তো বিজেপি করে আসে, ইতিহাসকে বিকৃতি এবং সবকিছুকে হিন্দুত্বের মোড়কে ঢেকে দেওয়া। কিন্তু এই সবকিছুকে ধর্মীয় সাম্প্রদায়িকতা দিয়ে ঢেকে দেওয়ার ফল তো মারাত্মক। মারাত্মক তো বটেই। আর শুধু কি সিনেমা, গর্বের সেনাবাহিনীকেও ধর্মীয় মোড়কে ঢেকে দিচ্ছে বিজেপি। সেনাবাহিনীকে মানে কি বলছো তুমি? ঠিকই বলছি রে। সেনাবাহিনীর অপারেশন হোক বা অস্ত্রশস্ত্র, সবকিছুর হিন্দু পৌরাণিক নামকরণ করে দেওয়া হচ্ছে। কিন্তু সেনাবাহিনী তো জাত পাত ধর্মের ঊর্ধ্বে, সেনাবাহিনী তো শুধু দেশের। সেটাই তো। কিন্তু বিজেপি আর আরএসএস এর হিন্দুত্ব সেনাবাহিনীর সেই নিরপেক্ষ সাংবিধানিক ভূমিকাটাই শেষ করে দিচ্ছে। তুমি আমায় কয়েকটা এক্সাম্পল দেবে? যেমন ধর সুদর্শন চক্র, রুদ্র, মহাদেব, ভৈরব, এইসব নাম দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর বিভিন্ন কাজে, অপারেশনে এই ধরনের নাম দিয়ে হিন্দুত্বের ছোঁয়া দেওয়া হচ্ছে। আগে এরকম হতো না। না, এটা বিজেপি আসার পরের ট্রেন্ড।
আগে মিলিটারির ওপর এত রাজনৈতিক প্রেশার ছিল না, মিলিটারি রাজনীতির ঊর্ধ্বে, সেটাই বিজেপি মানে না। তুমি আমাকে আরেকটু ডিটেলসে দেবে খবরটা? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি সেনাবাহিনীর একাল সেকাল, কিভাবে বিজেপি সেনাবাহিনীর ওপর রাজনীতি চাপিয়ে দিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীতে সাম্প্রতিক এক দশকে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সেনাবাহিনীর নামকরণ, রীতিনীতি এবং প্রতীকী চর্চায় হিন্দু পুরাণ ও ধর্মীয় ভাবধারার প্রভাব বাড়তে শুরু করেছে। নানা সামরিক অভিযানের নামকরণ এখন নিয়মিতভাবে পুরাণের দেবতা, অস্ত্র বা ধারণা থেকে নেওয়া হচ্ছে, যেমন সুদর্শন চক্র, রুদ্র, মহাদেব, ভৈরব ইত্যাদি। সরকারের দাবি এতে ঔপনিবেশিক প্রভাব দূর হবে এবং ভারতীয় সংস্কৃতির গৌরব ফুটে উঠবে। কিন্তু অনেক সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ভেটারানরা মনে করছেন এই প্রবণতা সেনাবাহিনীর ধর্মনিরপেক্ষ চরিত্রকে দুর্বল করছে। আগে সামরিক অভিযানের নাম সাধারণত নিরপেক্ষ বা ভৌগোলিক হতো, যেমন অপারেশন ব্লু স্টার, মেঘদূত, বিজয়, ক্যাকটাস ইত্যাদি। সেই তুলনায় এখনকার নামগুলো স্পষ্টভাবে হিন্দু পুরাণের সঙ্গে যুক্ত, যা রাজনৈতিক উদ্দেশ্যকে জোরদার করছে। 2023 সালে সেনাবাহিনীর অপারেশন উদ্ভব শুরু করে, যেখানে কৌটিল্যের অর্থশাস্ত্র, তিরুভল্লুভারের তিরুকুরাল সহ প্রাচীন গ্রন্থ থেকে যুদ্ধনীতি ও কূটনীতি শেখার উদ্যোগ নেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, প্রাচীন জ্ঞানকে আধুনিক সামরিক শিক্ষার সঙ্গে যুক্ত করাই এর লক্ষ্য। তবে সমালোচকদের মতে এতে সেনাবাহিনীকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক মতাদর্শের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সামরিক অভিযান ও কৃতিত্বকে নির্বাচনী প্রচারে কাজে লাগানো হচ্ছে, যা সেনাবাহিনী নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। বিশ্বের অন্যান্য দেশের সেনাবাহিনী সাধারণত নিরপেক্ষ ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল নাম ব্যবহার করে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সে ধর্মীয় বা রাজনৈতিক নাম এড়ানো হয়। তার বিপরীতে ভারতের এই নতুন ধারা দেখায় কিভাবে সামরিক শক্তি ও পরিচয় রাজনীতির সঙ্গে মিশে যাচ্ছে। ভেটারানদের সতর্কবাণী, এই প্রবণতা অব্যাহত থাকলে ভারতীয় সেনাবাহিনীর বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ চরিত্র দুর্বল হতে পারে, যা দেশের গণতান্ত্রিক ঐক্যের জন্য বড় বিপদ। সিনেমা থেকে সেনাবাহিনী কিছুই ছাড়বে না। শুধুই কি তাই, বাচ্চাদের বইয়েও ভুল ইতিহাস দেখাচ্ছে। এটা তো বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গেও অন্যায়। সেসবে কিছু এসে যায় না। বিজেপির মতো দল একটা বিশেষ নীতি নিয়ে চলে। ঠিক কি নীতি নিয়ে চলে বলো তো? যে নীতিতে চলতো 1930 দশকের জার্মানি, হিটলারের জার্মানি। কি রকম, একটু উদাহরণ দাও। হিটলারের নীতির বিরুদ্ধে যে সমস্ত বই সব পুড়িয়ে ফেলা হয়েছিল, নতুন করে ইতিহাস লেখা হয়েছিল। লেনি রিফেনস্টাল নামে এক ডিরেক্টর হিটলারের জন্য একের পর এক ফিল্ম বানিয়েছিলেন, এমনকি হিটলার বাইবেল নতুন করে লেখার আদেশও দিয়েছিলেন। বাপরে, আমরাও কি সেদিকেই যাচ্ছি নাকি? সেনাবাহিনীর হিন্দুত্বকরণ নিয়ে প্রাক্তন সেনাকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষাবিদরা তো ইতিহাস বিকৃতি নিয়ে কথা বলেই আসছে এতদিন ধরে। কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, এই সবই তো প্রোপাগান্ডা ফিল্ম। একদমই তাই। আর বাংলার ভোটের আগে বেঙ্গল ফাইলস, সত্যি ভাবলেও অবাক লাগে। চলো আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।